ভবন রামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আজকে আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আমাদের আজকের টপিকটা হচ্ছে ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন, মানে নন অর্গ্যানিক ক্রনিক অ্যাবডোমিনাল পেইন। এটাই মুখ্য কারণ এবং এইটাই আজকে আলোচ্য বিষয়। এটা নিয়ে অনেকের আমাদের পেরেন্টসদের, গার্জিয়ান যারা আছে এবং শিক্ষক এবং যারা স্বাস্থ্য বিষয়ক কর্মীরা আমাদের যারা আছেন, ডাক্তাররা তো আছেই, অনেকেরই এটা এই ধরনের একটা আলোচনা সবসময় রাখা আছে যে ওয়েদার বাচ্চারা পেন অ্যাবডোমেন কমপ্লেন করেই, তাহলে সেটা কিভাবে এটাকে আমরা প্লেসমেন্ট করব, সেটাকে কিভাবে আমরা ডায়াগনোসিস করব, সেটাকে কতখানি মূল্যায়ন করে আমাদের ডায়াগনোসিস করতে হবে কিভাবে, তারই একটা আলোচনা আগের দিনে রাখা হয়েছে যে অ্যাকিউট পেন অ্যাবডোমেন কী কী কারণের জন্য, অর্গ্যানিক মুখ্যত সেই সব কারণগুলোর জন্যে কীভাবে কি ব্যথা হয় পেটে, সেই সম্বন্ধে একটা আলোচনা। আজকে এটা মেনলি ডিসকাশনটা হয়েছে ফাংশনাল অ্যাবডোমিনাল পেন, মানে কোনো আপাত কারণ না থাকলেও এক্সামিনেশানে, অথচ পেন অ্যাবডোমেন তারা কমপ্লেন করছে, পেট ব্যথা কমপ্লেন করছে, আর বাচ্চারা তারা সবসময় ঠিকভাবে বলতেও পারে না, এক্সপ্লেনও করতে পারে না, কান্নাকাটি দিয়ে তারা এক্সপ্রেস করে। অতএব ইটস এ গ্রেট কনসার্ন ফর দি পেরেন্টস, গার্জিয়ানস তো বটেই, এবং এছাড়াও যারা শিক্ষক, স্কুল লেভেলেও এটা প্রেজেন্টেশন হয় টিচার্সদের কাছে, এছাড়া স্বাস্থ্য বিষয়ক কর্মীদের কাছেও, তাদের কাছেও এটা রিফ্লেক্টেড হয়। এখন তারা কিভাবে এই জিনিসটা ট্যাকল করবে তাদের সেটাই আলোচনা। ক্রনিক অ্যাবডোমিনাল পেইন এটা অর্গ্যানিকও হতে পারে, আবার নন অর্গ্যানিকও হতে পারে, মানে অর্গ্যান রিলেটেড কোনো মুখ্য কারণ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। নন অর্গানিক মানে ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন, মানে অর্গ্যান রিলেটেড কোনো পেট ব্যথা নয়, ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, এইটাকে ডেফিনেশনে বলা হয়েছে রেফার্স টু পেইন উইদাউট এভিডেন্স অফ অ্যানাটমিক, ইনফ্লামেটরি, মেটাবলিক অর নিওপ্লাস্টিক অ্যাবনর্ম্যালিটিস। তার মানে বলছে যে রেফার টু যে সমস্ত পেইনগুলো উইদাউট এভিডেন্স অফ অ্যানাটমিক অ্যাবনর্ম্যালিটি কোনো কিছু নেই, কোনো ইনফ্লামেটারি মানে প্রদাহমূলক ইনফ্লামেটারি কোনো অ্যাক্টিভিটিস শরীরের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেটাবলিক অথবা নিওপ্লাস্টিক মানে নিওপ্লাজম রিলেটেড কোনো আইদার ম্যালিগনেন্সি অথবা বেনাইন নিওপ্লাস্টিক কোনো অ্যাবনর্ম্যালিটিস আছে কি নেই, সেসব নিয়েই আর কি ব্যথাটা রয়েছে। এখানে বলছে যে নন অর্গানিক ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন, দ্যাট মিন্স রেফার্স টু পেইন উইদাউট এভিডেন্স অফ অ্যানাটমিক, ইনফ্লামেটারি, মেটাবলিক অর নিওপ্লাস্টিক অ্যাবনর্ম্যালিটি, মানে এই ধরনের কোনো সমস্যা তাদের ভিতরে নেই, অথচ তারা পেন অ্যাবডোমেন করে। এইটাই মোদ্দা কথা, যে ক্লিনিক্যাল এন্টিটি এটাই এক্সপ্রেস করেছে এভাবে। বইয়ে বলছে টেক্সট বুক রেফারেন্স, ইভিন নেলসন থেকে শুরু করে সব টেক্সট বুকের বলছে যে রোম 3 ক্রাইটেরিয়া ফর চাইল্ডহুড ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন, এটাই সবাই মানে রোম 3, মানে সেখানে কোনো কনফারেন্সই হয়েছিল গ্যাস্ট্রিটোর ইন্টেস্টাইনাল কোনো কনফারেন্স রিলেটেড, যে আমাদের সেটা বেরিয়ে এসছে রেকমেন্ডেশনসটা, সেইটাই আর কি বলা হয়েছে। ফাংশন রোম 3 ক্রাইটেরিয়া ফাংশনাল অ্যাবডোমিনাল পেনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলা হয়েছে ইন চিলড্রেনে H2D নাম্বারটা দিয়ে ওরা কোট করেছে, মাস্ট ইনক্লুড অল, দ্যাট মিন্স এপিসোডিক অর কন্টিনিউয়াস অ্যাবডোমিনাল পেন, এবং
ইনসাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া ফর আদার ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, মানে অন্য কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এপিসোডিক অর কন্টিনিউয়াস অ্যাবডোমিনাল পেন, নো এভিডেন্স অফ অ্যান ইনফ্লামেটরি অ্যানাটমিক নিওপ্লাস্টিক অর মেটাবলিক প্রসেস, এইগুলো কোনো কিছু থাকলে চলবে না। এইটাই ক্রাইটেরিয়ার মধ্যে আছে। এপিসোডিক অর কন্টিনিউয়াস অ্যাবডোমিনাল পেন, পেটের ব্যথা হয়তো একটা এপিসোড নিয়ে হলো, অথবা কন্টিনিউয়াস একটা পেন হচ্ছে। ইনসাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া ফর আদার ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, মানে অন্য কোনো পেট সংক্রান্ত অন্য কোনো সিন্ড্রোমিক অ্যাসোসিয়েশনেতে নেই। 3 নম্বর, নো এভিডেন্স অফ অ্যান ইনফ্লামেটরি অ্যানাটমিক মেটাবলিক ও নিওপ্লাস্টিক প্রসেস, এর সঙ্গে কোনো যোগও নেই। তাহলে মুখ্যত এই চিলড্রেনের মধ্যে 4 থেকে 18 বছর বয়সের মধ্যে এপিসোডিক আর কন্টিনিউয়াস অ্যাবডোমিনাল পেন হবে, অন্য কোনো ফাংশনাল জিআই ডিসঅর্ডারের সঙ্গে যুক্ত নয়, অন্য কোনো অ্যানাটমিক বা মেটাবলিক অথবা নিওপ্লাস্টিক প্রসেসের সঙ্গেও যুক্ত নয়। H2D1 ডায়াগনস্টিক কোরিয়া মাস্ট স্যাটিসফাই ক্রাইটেরিয়া ফর চাইল্ডহুড ফাংশনাল অ্যাবডোমিনাল পেন উইথ 25% of time with one of the following. With one of the following, এটাকে বলছে H2D must satisfy criteria for childhood functional abdominal pain with 25% of the time, at least 24 ঘন্টার মধ্যে অন্তত 1/4 অফ দি টাইমের মধ্যে ব্যথাটা হচ্ছে। of following, one of the following মানে some loss of daily function অথবা additional somatic symptoms, somatic such as headache, limb pain or difficult sleeping, এই দুটো থাকতেই হবে। এ বলেছে মাস্ট স্যাটিসফাই ক্রাইটেরিয়া ফর চাইল্ডহুড ফাংশনাল অ্যাবডোমিনাল পেন 25% অফ দি টাইম উইথ ওয়ান অফ দি ফলোইং, দুটো যে কোনো একটা, সাম লস অফ ডেলি ফাংশন এবং ডেলি কাজকর্ম ব্যাহত হচ্ছে, অথবা অ্যাডিশনাল সোমাটিক সিমটম, হেডেক থাকবে অথবা লিম্ব পেন থাকবে, পায়ে ব্যথা থাকবে, অথবা ডিফিকাল্ট স্লিপিং, ঘুমানোর অসুবিধা থাকবে, দুটোর যে কোনো একটা থাকবে। এই H2D1 এটাকে একটা আলাদা ক্রাইটেরিয়া হিসাবে বলছে, কিন্তু মেন ক্রাইটেরিয়া বলছে ওইটাই। এপিসোডিক অর কন্টিনিউয়াস অ্যাবডোমিনাল পেন, ইনসাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া ফর আদার ফাংশনাল জিআই ডিসঅর্ডার অ্যান্ড নো এভিডেন্স অফ অ্যান ইনফ্লামেটরি অ্যানাটমিক মেটাবলিক অর নিওপ্লাস্টিক প্রসেস, এইটাই মেইন ক্রাইটেরিয়া হিসাবে ধরা হয়েছে। প্যাথোফিজিওলজি, এর কারণটা কি? প্যাথোফিজিওলজি বলছে ভিসেরাল হাইপারসেন্সিটিভিটি অন মোটিলিটি ডিস্টারবেন্সেস, মানে গাটের মোটিলিটি, গাটগুলো তো মুভ করে, সেটা মোটাইল, সেই মোটিলিটি রিলেটেড অ্যাবনর্মালিটি একটা রয়েছে। অ্যান্ড আরেকটা হচ্ছে ভিসেরাল হাইপার সেন্সিটিভিটি, হয়তো সিগন্যাল একটা আসছে কিন্তু ভিসেরাল রিসেপ্টারগুলো খুব বেশি মাত্রায় সেটা রিসিভ করছে। হাইপার সেন্সিটিভ মানে অল্প আসছে, ইনকামিং রেসপন্স অল্প আসছে কিন্তু সে বেশি রিয়্যাক্ট করে ফেলছে, এরকম ব্যাপারটা। হাইপার সেন্সিটিভিটি অর মোটিলিটি ডিস্টারবেন্স, এই ফ্যাক্টরসগুলো বলা হয়েছে। Believed that factors due to stimuli, এই সমস্ত স্টিমুলাই কী কী? ফিজিওলজিক স্টিমুলি থাকতে পারে, সাইকোলজিক স্টিমুলি থাকতে পারে, অথবা কোনো নক্সিয়াস এজেন্টসেরও স্টিমুলি থাকতে পারে। কিন্তু ফ্যাক্টরগুলোর হলো ভিসেরাল হাইপার সেন্সিটিভিটি অথবা মোটিলিটি ডিস্টারবেন্স, এই ধরনের ফ্যাক্টরই কাজ করে। ফ্যাক্টরস ডিউ টু স্টিমুলাই কী কী? ফিজিওলজিক, সাইকোলজিক, মনের কোনো কিছু অসুবিধা হয়ে গেলেই তারা রিয়্যাক্ট করবে।
অথবা কোনো নক্সিয়াস এজেন্টস অথবা ফিজিওলজি, কোনো হজম টজম হলো না, গ্যাস রিলেটেড প্রবলেম হয়ে গেল, সেক্ষেত্রেও তারা রিয়্যাক্ট করবে। এবার বলছে, অতএব দেখুন প্যাথোফিজিওলজির মধ্যে এইগুলো বেশি মাত্রায় রিয়্যাক্ট করছে। চাইল্ডস রেসপন্স টু পেন ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই স্ট্রেস। বাচ্চার মধ্যে যদি স্ট্রেস ফ্যাক্টর থাকে, তারা যদি কোনো চাপের মধ্যে থাকে, অথবা কোনো পার্সোনালিটি ট্রেট, অথবা রিইনফোর্সমেন্ট অফ ইলনেস বিহেভিয়ার উইদিন দ্য ফ্যামিলি, অথবা রিইনফোর্সমেন্ট অফ ইলনেস বিহেভিয়ার, কারোর কোনো অসুস্থতা রিলেটেড, সেইটাই বাড়াবাড়ি রকমের সে রিয়্যাক্ট করে ফেলছে উইদিন দ্য ফ্যামিলি, অথবা কোনো পার্সোনালিটি ট্রেটেড, এইসবগুলো যদি থাকে, এইগুলো তাহলে স্ট্রেসার হিসাবে কাজ করবে। স্ট্রেস, পার্সোনালিটি ট্রেট অ্যান্ড রিইনফোর্সমেন্ট অফ ইলনেস বিহেভিয়ার উইদিন দ্য ফ্যামিলি, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু ফ্যামিলির মধ্যে কারুর কোনো অসুস্থতা, কারুর কোনো ম্যাল বিহেভিয়ার, সেসবগুলো ভীষণভাবে বাচ্চাদেরকে অ্যাফেক্ট করবে। অতএব চিন্তা করে দেখুন, ব্যাপারটা আমরা বলছি খুবই সহজভাবে, কিন্তু ব্যাপারটা বাচ্চার মনে, শিশু মনে কি অদ্ভুতভাবে তাদের রিয়াকশানটা গজিয়ে উঠছে, যে তারা টলারেট করতে পারছে না, নিতে পারছে না, সুস্থ স্বাভাবিক মানসিকতা তাদের মধ্যে থাকছে না, অটোনমিক নার্ভাস সিস্টেম তাদের নর্ম্যাল কাজ করতে পারছে না, অতএব তারা অ্যাবনর্ম্যাল ওয়েতে তারা রিয়্যাক্ট করছে। অ্যাবনর্ম্যালিটিস অফ এন্টেরিক নার্ভাস সিস্টেম, এই যে নার্ভাস সিস্টেমের কথা বলছিলাম, দেখি এক্ষুনি এসে গেছে। অ্যাবনর্ম্যালিটিস অফ এন্টেরিক নার্ভাস সিস্টেম মানে ইএনএস, ওরা নাম দিয়েছে, এই টেক্সট বুকের ভাষা, আমার ভাষা নয়, তারাই মেনশান করেছে যে মানে গাট রিলেটেড যে নার্ভ ট্র্যাক্টগুলো রয়েছে, গাট রিলেটেড, গাটে যে সমস্ত নার্ভ সাপ্লাইগুলো হচ্ছে, তাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম বলছি বি আন্ডারলাইং ফ্যাক্টর ফর ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন। বলছে মুখ্যত এন্টেরিক নার্ভাস সিস্টেমই এই পেটের ব্যথাগুলোর জন্য দায়ী। ডিসরেগুলেশন অফ ব্রেন গাট ইন্টারাকশান, বলছে ডিসরেগুলেশন অফ ব্রেন গাট ইন্টারাকশান, ব্রেনের সঙ্গে একটা গাটের ইন্টারাকশান, এইটা রেগুলেটেড হতে হচ্ছে না। ব্রেন একরকম রিয়্যাক্ট করছে, গাট অন্যরকমভাবে রিয়্যাক্ট করছে। ব্রেন থেকে গাট যে নর্ম্যাল স্মুথ রিলেশনটা হওয়া দরকার, সেটা কিন্তু থাকছে না। ব্রেনে অ্যাবনর্ম্যাল স্ট্রেস রিফ্লেক্সগুলো কাজ করছে এবং তার ফলে সেটাই বেশিভাবে রিয়্যাক্ট করছে গাটের উপর। এটাই আসল ব্যাপার। লিডস টু ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন। ব্রেন গাট ইন্টারাকশানস লিড টু ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন। থ্রু কিসের দিয়ে হচ্ছে? এগুলো ইএনএস, এন্টেরিক নার্ভাস সিস্টেম দিয়েই এগুলো মেডিয়েটেড হচ্ছে। এবার বলছি দেখুন ব্যথা কেন হবে? পেইন ইজ ডিউ টু এফেক্টস অফ ইনফ্লামেটরি মেডিয়েটার, সাইটোকাইন্স রিলেটেড কেমিক্যাল ফ্যাক্টরস কিছু আছে, সেইগুলো কেমোকাইন, সাইটোকাইন, সেগুলোর জন্যেই ব্যথা ট্যাথাগুলো অনুভব বেশি করে হয়। এই কথাটাই ওরা বলছে। এভালুয়েশন অ্যান্ড ডায়াগনোসিস ফ্রিকোয়েন্টলি সিটেড কজেস, কী কী কারণের জন্যে হচ্ছে? বলছে যে ফাংশনাল কাজটাই আগে বলছি, বলছে নন স্পেসিফিক ফাংশনাল কজগুলোর মধ্যে এগুলো নন স্পেসিফিক। তার এভালুয়েশন অ্যান্ড ডায়াগনোসিস কীভাবে আমরা করব? এই যে নন স্পেসিফিক ফাংশনাল কজগুলো, এবং পেরি আম্বিলিকাল, ব্যথাটা হবে আম্বিলিকাসের মানে নাইয়ের চারপাশে, এবং ইন্টারমিটেন্ট ক্র্যাম্পস উইথ ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, ইন্টারমিটেন্ট ক্র্যাম্পস উইথ ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, মাঝখানে ডায়রিয়াও হবে আবার কনস্টিপেশনও হবে, কোষ্ঠকাঠিন্য। পেপটিক আলসার লাইক সাইন সিমটমস উইদাউট অ্যাবনর্মালিটিস,
পেপটিক আলসার লাইক সাইন সিমটমস হচ্ছে, কিন্তু আমরা এক্সামিন করতে গিয়ে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই অ্যাবনর্মালিটি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, এরকম ব্যাপার হবে। মানে মনে হবে ইনডাইজেশন এবং হাইপার অ্যাসিডিটি, অম্বল রিলেটেড ব্যাপারতে কি হয়েছে। পেরেন্টস প্রায়ই কমপ্লেন করে এই ধরনেরই, যে এগুলো নিয়ে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন ক্লিনিক্যালি এক্সামিনেশন অথবা কোনো ইনভেস্টিগেট, কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না ইন রিলেশন টু হাইপার অ্যাসিডিটি। ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা হলো ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন। কি ইভ্যালুয়েশন করে আমরা কি করতে হবে? হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন ভালোভাবে ডিটেলস এগুলো করতে হবে, যাতে কোনো অর্গানিক কজ আদৌ আছে কি না। ইসোফ্যাগো গ্যাস্ট্রো ডিওডিনোস্কোপি, মানে এন্ডোস্কোপ করে আমরা স্টমাক ডিওডিনামের রেটেগুলো, ইসোফ্যাগাস, স্টমাক ডিওডিনাম, এগুলো দেখে নিতে হবে, যদি কোনো আমাদের কোনো আদৌ থেকে থাকে, কোনো অর্গ্যানিক লিশন এইসব জায়গায় যদি থেকে থাকে। আচ্ছা, এবার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কী কারণের জন্যে, এগুলো অর্গ্যানিক কজের জন্য কী হতে পারে? ক্রনিক কনস্টিপেশন যদি থাকে, তাহলে এটাও এটা অর্গ্যান রিলেটেড, এটা অ্যাবনর্ম্যালিটি, জিআইটি কজের মধ্যেও পড়বে। এভিডেন্স অফ কনস্টিপেশন অন এক্সামিনেশন, মানে আমরা দেখতে পারো অ্যাবডোমেনটা হয়তো অ্যাবডোমেনের ইন্টেস্টাইনগুলো খুব মোটাইল হয়ে গেছে, পেরিস্টালটিক মুভমেন্টসগুলো দেখা যাচ্ছে, আর মাস একটা অ্যাবডোমেনটা একটু রিজিড হয়ে গেছে, অ্যাবডোমেনে স্কিবেলাস মাস পাওয়া যায়, মানে শক্ত এরকম পায়খানা জমে রয়েছে পেটের মধ্যে, সেটাও লাম্প অ্যাবডোমিনাল টিউমারের মতন এরকম ফিল করা যায়, এবং টিপলে বসেও যাচ্ছে সেখানে, স্কিবেলাস মাস এভাবেই পাওয়া যায়, ফিল করা যায়। ল্যাকটোজ ইনটলারেন্স, ল্যাকটোজ ইনজেকশন দেবে, তার ফলে ক্র্যাম্পস হচ্ছে এবং ব্লোটিং, পেটটা ফুলে ফেপে থাকে, গ্যাস থাকে, অ্যান্ড ডায়রিয়াও হয় সেখানে। এটা ল্যাকটোজ ইনটলারেন্স, মানে দুধ জাতীয় কোনো কিছু খেলেই তার অম্বল অসুখ বিসুখ হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, যেটা ল্যাকটোজ ইনটলারেন্সের এক্সপ্রেশন। এবং সেটাকে ট্রায়াল অফ ল্যাকটোজ ফ্রি ডায়েট দিতে হবে। হাইড্রোজেন ব্রেথ টেস্ট ডিটেক্ট করলে আমরা সেখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি পাবো, ল্যাকটোজ থেকে হাইড্রোজেনটা বেরিয়ে, সেটাই আর কি ব্রেথ টেস্টে ধরা পড়ছে, হাইড্রোজেন ব্রেথ টেস্টে ডায়াগনস্টিক। প্যারাসাইটিক ইনফেস্টেশন, আচ্ছা, ব্লোটিং, গ্যাস, ক্র্যাম্পস, প্যারাসাইটিক ইনফেস্টেশন, ব্লোটিং, গ্যাস, ক্র্যাম্পস এবং ডায়রিয়া, এটা স্টুল ফর ওপিসি করলে আমরা ডায়াগনোসিস করতে পারি। জিআরডিএও এখানে পাওয়া যেতে পারে এবং সেখানেও একই রকম প্রেজেন্টেশন হতে পারে। পেপটিক আলসার, এটাও আলসার রিলেটেড অর্গ্যানিক কজের জন্য হতে পারে। বার্নিং, এপিগ্যাস্ট্রিক পেইন, বার্নিং এপিগ্যাস্ট্রিয়াম, আমরা বলি না মুখে খুব জ্বালা হয় গ্যাস হলে, পেপটিক আলসার রিলেটেড ব্যাপারগুলো এমনি হয়। বার্নিং এপিগ্যাস্ট্রিক পেইন ওয়াটস অন অ্যাওয়েকনিং বিফোর মিল, ঘুম থেকে জাগার পরই ব্যথা ট্যাথাগুলো খুব বেশি হয়, বিফোর মিল, খালি পেটে থাকলে, অ্যান্ড রিলিভড বাই অ্যান্টাসিডস, অ্যান্টাসিড দিলে এগুলো আবার রিলিভড হয়ে যায়। এন্ডোস্কোপি দিয়ে আমাদের এটা ডায়াগনোসিস করতে হবে, এটাই এভালুয়েট করলে এভাবেই ডায়াগনোস করতে হবে। কোলেলিথিয়াসিস মানে গলব্লাডারে সেখানে স্টোনের কথা বলা হয়েছে, সেখানে রাইট আপার কোয়াড্র্যান্ট পেন, রাইট আপার কোয়াড্র্যান্ট মানে এই পার্টে ব্যথা হচ্ছে, পেইন, এবং সেখানে ইউএসজি গলব্লাডার করলে আমরা সেখানে স্টোনটা আমরা পেতে পারি, গলব্লাডারে স্টোন। ইউটিআই, ইউনাইটেড ইনফেকশন, ডাল সুপ্রাপেবিক পেন, এই পেটের ওপরে একবার নিচের স্থলে সুপ্রাপিউবিসের ওপরেই পেন, এবং ফ্ল্যাঙ্ক, এবং এই কোমরে এই পাশে সাইডে ফ্ল্যাঙ্ক পেন হয়, সুপ্রাপিউবিক পেন, ফ্ল্যাঙ্ক পেন
হয়, এবং ইউরিন অ্যানালিসিস করলে কালচার সেন্সিটিভিটি কার্ডে রেনাল স্ক্যান করলে আমরা এখানে ডায়াগনোসিস করতে পারি, যেটা ইউটিআই রিলেটেড ব্যাপার। সিমিলারলি ইউরোলিথিয়াসিসও একই রকমভাবে ডায়াগনোসিস করা সম্ভব। ইউএসজি করলেও এখানে আমরা ডায়াগনোসিস পেতে সক্ষম হব। অ্যাবডোমিনাল মাইগ্রেন একটা এন্টিটি আছে, প্যারক্সিজমাল অ্যাবডোমিনাল পেন। প্যারক্সিজম কিছু কিছু সময় ধরে হবে, আবার দিব্যি ভালো হয়ে যাবে এরকম। উইথ অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, মানে খিদে থাকবে না, বমি বমি ভাব, ভমিটিং, অর প্যালার উইথ ম্যাটার্নাল হিস্ট্রি। প্যালার উইথ আর ম্যাটার্নাল হিস্ট্রি অফ মাইগ্রেন থাকবে। প্যালার থাকবে, ম্যাটার্নাল মায়ের দিক থেকে সাধারণত হেডেকের একটা হিস্ট্রি থাকবে, মায়েরও এরকম হিস্ট্রি, তাহলে সেটা আমাদের ডায়াগনোসিসে খুব হেল্পফুল হবে। অ্যাবডোমিনাল মাইগ্রেন। অ্যাঞ্জিওনিউরেটিক ইডিমা মানে অ্যালার্জি রিলেটেড ইডিমা। এটা কীভাবে সোয়েলিং, মুখটুকগুলো খুব ফোলা থাকবে, এয়ারওয়ে অবস্ট্রাকশান থাকবে এবং এয়ারওয়ে স্প্যাজম থাকবে, ফুলে যাবে, এবং ক্র্যাম্পি পেন, এখানেও ক্র্যাম্পি পেন হবে। এখানে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করলে ডায়াগনোসিস করা সম্ভব। বিশেষ কোনো খাওয়া দাওয়ার পরই যদি এরকম হয়ে যায় তাহলে সেটা অ্যাঞ্জিওনিউরেটিক এডিমার পরই দিকেই সেটাকে ডায়াগনোসিস সেই দিকে হেলেই থাকবে, সেটাই ডায়াগনস্টিক হয়ে যাবে। এই ক্লু। অ্যালার্ম সিমটমস এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্মিং সিমটমস থাকবে এবং অ্যালার্ম সাইন থাকবে। এই পেইন দ্যাট অ্যাক্টস আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে যে সমস্ত পেট ব্যথা মানে ঘুম ভাঙিয়ে দিচ্ছে রাত্রিবেলা, সেগুলো রিয়েলি সবসময় যে হবে তা নয়, কিন্তু সেটাকে ওরা অ্যালার্ম সিমটম হিসাবে এবং ভালো করে ইনভেস্টিগেট করতে হবে। পারসিস্টেন্ট রাইট আপার কোয়াড্র্যান্ট এবং রাইট লোয়ার কোয়াড্র্যান্ট পেন। পারসিস্টেন্ট কন্টিনিউয়াস ব্যথা ট্যাথা হচ্ছে, রাইট আপার কোয়াড্র্যান্ট অথবা রাইট লোয়ার কোয়াড্র্যান্ট ব্যথা হচ্ছে, ব্যাস এগুলো অ্যালার্মিং সিমটম। সিগনিফিক্যান্ট ভমিটিং মানে প্রচুর বমি হচ্ছে, সাইক্লিক ভমিটিং ঘুরে ঘুরে বমি হচ্ছে, বমি হলো আবার কিছুটা থেমে গিয়ে আবার বমি হলো এরকম। বিলিয়াস ভমিটিং, বাইল আসছে, পিত্ত আসছে বমিতে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি সাম অবস্ট্রাকটিভ প্যাটার্ন রয়েছে, মানে ইন্টেস্টাইনে কিছু আটকেছে, সেই জন্যেই অবস্ট্রাকটিভ ফিচার্স দেখা যাচ্ছে, তার ফলেই পিত্ত বমিটা হচ্ছে। আনএক্সপ্লেইনড ফিভার, জ্বর থামছে না। ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন ডেগ্লুটেশন, ডিসফেজিয়া। ডিলেড পিউবার্টি, এসবগুলো থাকবে, এগুলো অ্যালার্মিং সিমটমস। এবং অ্যালার্মিং সাইন্স কী কী? ওই লোকালাইজড রাইট আপার কোয়াড্র্যান্ট অথবা রাইট লোয়ার কোয়াড্র্যান্ট, টেন্ডারনেস, ওখানে পেন ছিল, এখানে টেন্ডারনেস। লোকালাইজড ফুলনেস অথবা মাস থাকবে, লোকালাইজড ফুলনেস থাকবে, ফুলে থাকবে, কোনো টিউমার মাস পেটের মধ্যে এক্সামিনেশান এগুলো পাওয়া যাবে। হেপাটোস্প্লিনোমেগালি, লিভার অথবা স্প্লিন, এ তো এক্সামিনেশন করলে বড় পাওয়া যাবে। আর্থরাইটিস পাওয়া, জয়েন্ট সোয়েলিং পাওয়া যাবে। তাহলে হেমাটোসেজিয়া, আর্থরাইটিস থাকলে হেনক্সোলেন পারপুরার দিকেও টানতে পারে, অথবা হেপাটোস্প্লিনোমেগালি থাকলে অন্য কোনো সিস্টেমিক ডিসঅর্ডার অন্য কোনো থাকার সম্ভাবনা রয়েছে। হেমাটোসেজিয়া মানে ফ্রেশ ব্লাড ইন স্টুল, অকাল ব্লাড হলো ব্ল্যাক কালার স্টুল, দ্যাট ইজ ডিউ টু ব্লাড আসছে কিন্তু আপার জিআইটি থেকে, ওপরের থেকে ব্লাড এসছে, মডিফাইড হয়ে সেটা ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু হেমাটোসেজিয়া হলো যে ফ্র্যাঙ্ক ব্লাড আসছে, মানে লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে ব্লাড আসছে, সেটাই ধরে নিতে। হেমাটোসেজিয়া এটা ইন্ডিকেট করবে সাধারণত ক্রনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস, এই ধরনের জিনিসের দিকেই, অথবা কোনো পলিপ টলিপ থেকে হেমাটোসেজিয়া, এগুলোও ইন্ডিকেট করতে পারে। অ্যানিমিয়া থাকলে
অনেক কারণের জন্য ক্রনিক ডিজিজ অ্যানিমিয়া হয়, অথবা সেগুলো করতে। অল দিজ আর অ্যালার্মিং সাইন্স, অ্যালার্মিং সিমটম এবং অ্যালার্মিং সাইন যদি একটাও থাকে তাহলে থরো ইনভেস্টিগেট, তার কারণের জন্য ইনভেস্টিগেট করতে হবে। A thorough history and physical examination identify a thorough history and physical examination identify অ্যালার্ম সাইন্স, অ্যালার্ম সাইনগুলো কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারবে। অ্যাবসেন্স অফ অ্যালার্ম সাইন সিমটমস, নর্মাল ফিজিক্যাল এক্সামিনেশান, কোনো অ্যালার্ম সাইন সিমটমস থাকবে না, নর্মাল ফিজিক্যাল এক্সামিনেশান, নর্মাল হিমো অকাল টেস্ট, মানে অকাল ব্লাড টেস্ট করলে অথবা হেমাটোসিজিয়া খুঁজে পাওয়া যাবে না, অকাল ব্লাড টেস্টও নেগেটিভ থাকবে, ইজ সাফিসিয়েন্ট ফর ইনিশিয়াল ডায়াগনোসিস অফ ফাংশনাল অ্যাবডোমিনাল পেন। তাহলে নর্মাল অ্যালার্মিং সাইন, অ্যালার্মিং সিমটমসের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, নর্মাল ফিজিক্যাল এক্সামিনেশান, হিমো অকাল ব্লাড টেস্ট নেগেটিভ, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইনিশিয়াল ডায়াগনোসিস অফ ফাংশনাল অ্যাবডোমিনাল পেন। এই তিনটে থাকলে কী কী বলা হয়েছে? বলা হয়েছে যে পেন অ্যাবডোমেন হচ্ছে, বাট ক্রনিক অ্যাবডোমিনাল পেন হচ্ছে, কিন্তু নর্মাল ফিজিক্যাল এক্সামিনেশান, নর্মাল উইদাউট এনি অ্যালার্মিং সাইনস অ্যান্ড সিমটমস, এবং অকাল ব্লাড টেস্ট নেগেটিভ, এটা যদি থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে ইট ইজ লাইকলি টু বি এ কেস অফ ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ ফাংশনাল অ্যাবডোমিনাল পেন। এটা আমার কথা না, এটা বইয়ের কথা, টেক্সট বুকের কথা, নেলসনই এই কথা, এইসব জিনিস থেকেই নেলসন থেকেই কোট করা হয়েছে, নেলসন টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স। অতএব এই জিনিসগুলো সবাইকে মেনে নিলে এটা ভালো, যে জিনিসটা এভাবেই তারা কোট করছে, এবং এভাবে দেখলে আমাদের বাচ্চাগুলো ডায়াগনোসিস এবং দিয়ে তারা উপকৃত হবে। ল্যাবরেটরি, রেডিওলজিক, এন্ডোস্কোপি শুড বি ইন্ডিভিজুয়ালাইজ, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, এটা কতখানি তার প্রয়োজন আছে। যদি সাইন সিমটমস দিয়ে ডিকটেট করে তাহলে সেই দিকে আমাদের প্রোব করতে হবে, মানে সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এটা বলা হয়েছে, আমরা বলি যে অম্বল গ্যাসের জন্যে হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ইনফেকশন দায়ী, স্টমাকে হয়, তা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ডাজ নট সিম টু বি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক অ্যাবডোমিনাল পেন, পরিষ্কার লিখে দিয়েছে, ডাজ নট সিম টু বি, মানে মনে হয় না সাধারণত যে হেলিকোব্যাক্টার ইট কুড বি এ কজ, এটা কিন্তু মনে হয় না ক্রনিক অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে। ট্রিটমেন্ট, positive diagnosis of functional chronic abdominal pain is important and can be done by primary pediatrician in 4 to 18 years of age. তাহলে ওরা বলেই দিয়েছে যে CAP, chronic abdominal pain, no alarming signs symptoms, normal physical examination, negative stool, occult blood test, এই চারটে জিনিস দিয়েই আমাদের ডায়াগনোসিস করব আমরা এটা ফাংশনাল অ্যাবডোমিনাল পেন, এটা রান করছি। ফাংশনাল অ্যাবডোমিনাল পেন, এটা ডায়াগনোসিস। ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কীভাবে আমরা করব? ইট ইজ আ রিঅ্যাসিওরেন্স, আমাদের বলতে হবে, এটা রিঅ্যাসিওর করতে হবে যে না, এইটা কিন্তু পেরেন্টসদের রিঅ্যাসিওর না করলে হবে না। অ্যান্ড এডুকেশান অফ দি চাইল্ড অ্যান্ড ফ্যামিলি, তাদের চাইল্ডকেও এডুকেট করতে হবে এবং ফ্যামিলিকেও এডুকেট করতে হবে। রিঅ্যাসিওরেন্স অফ ফ্যামিলি, ফ্যামিলি for that there is no underlying serious disorder is present, এই জিনিসটা রিঅ্যাসিওর করতে হবে।
অনেক সময় পেশেন্টরা, মা বাবারা মানতে চায় না, ডাক্তারবাবু বলছেন ঠিক আছে, কিন্তু এ তো ক্রনিক অ্যাবডোমিনাল পেন, এ তো স্কুলে যেতে পারছে না অমুক করে। ঠিক আছে, এগুলো বলে আস্তে আস্তে রিঅ্যাসিওর করতে হবে এবং বলতে হবে যে কোনো সিরিয়াস অ্যাবডোমিনাল পেন কিন্তু এমনিভাবে কিন্তু থাকতে পারে না, তারা কিন্তু যে কোনোভাবে তারা ব্লোন আপ হয়ে যাবেই, এই জিনিসটা অ্যাসিওর করতে হবে। বলার পর আস্তে আস্তে তারা মেনে নিতে হবে, তাদের গাইডলাইন তো মানতে হবে যে বলা হয়েছে তাদের নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেমন স্কুলিং, পড়াশুনো, নর্মাল খেলাধুলো, এগুলোর মধ্যে তাদের ফিরিয়ে দিতে হবে, তাহলে এগুলো আস্তে আস্তে এগুলো চলে যাবে বলা হয়েছে। প্রেজেন্টস স্ট্রাকচার, parents instructed to avoid reinforcing the symptoms with secondary gain. প্যারেন্টসদের বলতে হবে ইনস্ট্রাক্টেড টু অ্যাভয়েড রিইনফোর্সিং, তারা যেন কোনো বেশি করে বাড়াবাড়ি করে জায়গাগুলোকে না দেখে, না ভাবে। যদি ভাবে তাহলে তাদের সেকেন্ডারি গেন হবে, তাদের বাচ্চাগুলোই তাহলে তাড়াতাড়ি ব্যথা ট্যাথাগুলো চলে যাবে এবং তারা ভালো হয়ে যাবে ব্যাপারগুলো থেকে অব্যাহতি পাবে, এটাই বলা হচ্ছে। টু অ্যাভয়েড রিইনফোর্সিং, তারা যেন বেশি করে রিইনফোর্স করে, মানে বাড়াবাড়ি করে ব্যাপারগুলোকে না দেখে। দ্য সিমটমস উইথ সেকেন্ডারি গেন, চিলড্রেন শুড রিটার্ন টু রেগুলার অ্যাক্টিভিটিস, বলছে যে চিলড্রেনদের রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ফিরিয়ে দিতে হবে তাড়াতাড়ি, দেখে নিয়ে মোটামুটি যে তাদের স্কুলিংয়ের, তাদের অন্য অন্য অ্যাক্টিভিটিস, ফাংশনাল, তাদের খেলাধুলো, অন্য অন্য অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের ফিরিয়ে দিতে হবে, তাহলে এই ব্যাপারটা নর্মালাইজড হয়ে যাবে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হেল্পফুল may be given cognitive helpful may be given pain and functional disability, helpful managing pain and functional disability. It may be helpful. Cognitive behavioral therapy, that is the very trusted therapy that is very helpful managing pain and functional activity. Functional disability, যে ফাংশনাল যে ডিসেবিলিটিগুলো আছে সেগুলো ম্যানেজ করতে সুবিধা। আচ্ছা, অথবা তাহলে চিন্তা করে, আর বাড়িতে যাতে কোনো স্ট্রেস ফ্যাক্টর তাদের কাজ না করে সেগুলো পেরেন্টসদের দেখতে হবে, এবং যারা কেয়ার গিভার যারা আছে তাদের সেই স্ট্রেস ফ্যাক্টরগুলো যেন কার্যকরী যদি না হয় সেগুলো যাতে দেখতে হবে। তাদের বাড়ির মধ্যে যদি ফ্যামিলি কোনো কনফ্লিক্ট, ফ্যামিলি কোনো ডিসহারমনি থেকে শুরু করে, কনফ্লিক্ট থেকে শুরু করে ফ্যামিলি স্ট্রেস যদি থাকতে পারে, সে ইলনেস রিলেটেডও হতে পারে, কোনো ইলনেস রিলেটেড নাও হতে পারে, কোনো এগুলো অল ক্যান প্রেসিপিটেট অ্যাজ এ স্ট্রেস ফ্যাক্টর, সেগুলো যেন বাচ্চার ওপর না পড়ে সেসবগুলোও দেখতে হবে সাইড বাই সাইড। এরপর পরে আরেকটা জিনিস বলছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আমরা সবাই জানি যে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এই যে অ্যাবডোমিনাল পেইন ইজ এপিসোডিক, চেহারাটা কেমন যেমন এপিসোডিক, মাঝে মাঝে হবে আবার থেমে যাবে। ক্র্যাম্পি অর একিং, হয় ব্যথা নিয়ে হবে অথবা ক্র্যাম্পি হবে, স্প্যাজম হয়েছে আবার থেমে যাবে। ইন লোয়ার অ্যাবডোমিনাল, মানে তলপেটে, অ্যান্ড অফন রিলিভড বাই ডেফিকেশন, স্টুল করলে, পায়খানা টায়খানা করলে আবার সেগুলো আবার ব্যথা ট্যাথাগুলো আবার চলে যাবে। দিস মে বি দ্য অ্যাবডোমিনাল, দেয়ার মে বি অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ব্যথা না হলেও একটা ভেগ একটা ডিসকমফোর্টও থাকতে পারে। ব্লোটিং, ফুলে গেছে। ফ্ল্যাচুনেস, গ্যাস গুটবাট করে বেরোচ্ছে। অল্টার ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, ডায়রিয়া এবং কনস্টিপেশন অল্টারনেট করে হবে। রোম 3 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার বলছে অ্যাবডোমিনাল পেইন অথবা ডিসকমফোর্ট অ্যাসোসিয়েটেড উইথ 2 of the following in at least 25% of the time, তিনটের মধ্যে দুটো। ইমপ্রুভমেন্ট উইথ ডেফিকেশন, অনসেট উইথ চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অফ স্টুল, পায়খানার ফ্রিকোয়েন্সি যদি পাল্টে যায় সেক্ষেত্রেও হবে। অনসেট উইথ চেঞ্জ ইন ফর্ম অফ
স্টুলের ফর্মও যদি আবার পাতলা পায়খানা হয়ে যায় অথবা খুব কনস্টিপেশন হয়ে যায়, সেক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্য হার্ড স্টুল হয়ে যায়, সেক্ষেত্রেও হয়ে যেতে পারে। তিনটে যে কোনো 2 of the 3, improvement with defecation, onset with change in frequency of stool, and onset with change in form of the stool, তিনটে যে কোনো দুটো থাকতে হবে। অ্যান্ড নো এভিডেন্স অফ অর্গ্যানিক কজ, অন্য কোনো অর্গ্যানিক কারণ থাকলে চলবে না। এটাই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে বলা হয়েছে, রোম 3 ক্রাইটেরিয়া অফ ইরিটেবল বাউল সিনড্রোম। এটাকে ট্রিটমেন্ট হিসাবে ওই সেই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর দি হোল ফ্যামিলি করতে হবে, মানে পুরো ফ্যামিলি, খালি বাচ্চাকে করলে হবে না, পুরো হোল ফ্যামিলি কগনিটিভ থেরাপিতে দিতে হবে। অ্যামিটিপ্রিলিং অ্যান্টিডিপ্রেসেন্ট কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, সেটা দিতে হবে। কনস্টিপেশন ম্যানেজমেন্ট উইথ ফাইবার অ্যান্ড হাই ওয়াটার কন্টেন্ট, সে বেশি করে জল খেতে হবে, ফাইবার বেশি করে খাওয়াতে হবে, আঁশ জাতীয় জিনিস কনস্টিপেশন ম্যানেজ করতে হবে। প্রোবায়োটিক্স ল্যাক্টোব্যাসিলাস জিজি হেল্পফুল ইন ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম। প্রোবায়োটিক্স সেখানে কাজ করে কিছু কিছু ক্ষেত্রে, এ কথা বলা হয়েছে। ডেফিনেটলি না বলা হলেও কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, এটা এই স্টেটমেন্টটাও আমরাও পেয়েছি নেলসনের টেক্সট থেকে, যে প্রোবায়োটিক্স হেল্পফুল ইন ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস। অতএব দিস ইজ অল অ্যাবাউট functional pain abdomen, chronic abdominal pain, especially functional pain abdomen in children. এই পেন অ্যাবডোমেনটাও বেশ কিছু ক্ষেত্রে বাচ্চা, বড়দের তো হয়ই, অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ থেকে শুরু করে 4 থেকে 18 বছর বয়সের মধ্যে এ ধরনের পেন অ্যাবডোমেন থাকেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দেখো তো কোনো প্রশ্ন আছে কিনা, দেখো কোনো কি প্রশ্ন আছে আপনাদের, বলুন। কেউ কি দেখছে না সব ঘুমিয়ে পড়েছে? আচ্ছা, ঠিক আছে। আপনাদের পেন অ্যাবডোমেন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপেও আমাকে পাঠিয়ে দিতে পারেন। নাম্বারটা তো আপনারা জানেনই, এবং এখানেও আপনারা পাঠাতে পারেন। আমরা যদি পাঠিয়ে থাকেন তাহলে আমরা পরের দিন আমরা উত্তর দিতে সক্ষম হব। এই আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আজকে শেষ করছি। আশা করি এটা ডিসকাশনটা আপনাদের হেল্পফুল হবে। ডিলিং উইথ দ্য পেন অ্যাবডোমেন ইন চিলড্রেন, কী করে আপনারা ডিল করবেন, কোথায় যাবেন, ডক্টরদের হেল্প, পিডিয়াট্রিশিয়ান হেল্প মাঝে মাঝে তো নিতে হবেই। স্বাস্থ্যকর্মীরাই তারা রেফার করবে হসপিটালে, তারা সেখান থেকে পাঠিয়ে তারা কিন্তু এটাকে ম্যানেজ করতে হবে। কারণ বাট ডিটেলস ক্লিনিক্যাল এক্সামিনেশান এবং হিস্ট্রি খুব জরুরি এক্ষেত্রে। অতএব আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নমস্কার জানিয়ে, আপনাদের শুভেচ্ছা জানিয়ে নমস্কার।